বিজনেস পিপলদের কিন্তু এখন ডিমান্ড আছে, তারা লেন্ডিং রেট আরো কমাতে চায়। আমিও কমাতে চাই, কিন্তু আমি কমাতে পারছি না। আমরা চাচ্ছি একটা টেকসইভাবে ইন্টারেস্ট রেটকে কমিয়ে এনে এক্সচেঞ্জ রেটকে স্টেবল রেখে রিজার্ভকে আরো বাড়িয়ে একটা সামগ্রিক স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা। সামনে তো মনিটারি পলিসি আসছে। আমাদের যেটা পলিসি স্টেটমেন্ট যেটা আগে দিয়েছি এখনো সেটাই হয়তো রিপিট করতে হবে। 9টা এনবিএফ লিকুইডেট করবেন এগুলোকে আপনারা। আমরা 5,000 কোটি টাকার মধ্যেই এই 9টাকে রিজলভ করতে পারবো। ডিপোজিটরদের আসলে ফিউচার কি? আমরা তাদেরকে আসল টাকাটা পুরোপুরিভাবে দিয়ে দিই। 30-40-50,000 কোটি টাকা আমাদের রেজলিউশন ফান্ডে থাকে, সরকারের কাছে হাত পাততে হবে। পদ্মা ব্যাংক এখনো চলছে, টিম করে চলছে। সরকারি ব্যাংক হিসেবে এটাকে সরকারি ব্যাংকের সাথে মার্জ করতে নিতে হবে। অনেক ব্যাংকের মালিক আমাদের কাছে এসে বলে যে তাদের সবচেয়ে বেশি অবজেকশন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর 50% রাখছে। এটা একটা মিথ্যা অপপ্রচার। ডিজিটাল ব্যাংকে আমরা সহসাই দেখব কিনা? আলটিমেটলি সব ব্যাংকই ডিজিটাল হয়ে যাবে। তাহলে কি আলাদা করে ডিজিটাল ব্যাংকের আসলে প্রয়োজন আছে কিনা? আমরা মনে করি যে এই মুহূর্তে প্রয়োজন আছে। মায়ের ওষুধের টাকাটা দিও, নিয়ে নিও। আপনি যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। দর্শক, আপনাদের স্বাগত ফিনটক উইথ জেবুন্নেসা আলুর শোতে। আজকে আমাদের সঙ্গে আছেন একজন বিশেষ অতিথি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুর। আমাদের ডিফল্ট লোন, খেলাপি ঋণ, যেটা সবচেয়ে বড় সমস্যা ছিল, যেটি লুকিয়ে রাখা হতো, আমরা জানতাম না আসলে ব্যাংকিং সেক্টরের রিয়েল হেলথ কি, সেটি এখন প্রকাশ্যে এসেছে। আমরা এখন আইডেন্টিফাই করতে পেরেছি কোন কোন ব্যাংকের হেলথ কী রকম। আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। ডিফল্ট লোন ইস্যুতে আমরা আসি যে অনেকের মধ্যে একটা ধারণা বা এক ধরনের একটা পক্ষ থেকে প্রোপাগান্ডাও আছে যে 6,44,000 কোটি টাকা এই গভর্নমেন্টের আমলে আসলো। হ্যাঁ, এটা কি এই গভর্নমেন্ট করলো কিনা? তো সেটি একটু আমরা ক্লিয়ার করি যে 6,44,000 কোটি টাকা ডিফল্ট লোন এক হলো, কিভাবে হলো? আমরা জানি যে আপনারা অ্যাসেট কোয়ালিটি রিভিউ করেছেন, রিয়েল চিত্র নিয়ে এসেছেন, সেটি একটু সংক্ষেপে বলবেন। তার সাথে এই যে ডিফল্ট লোন, আপনারা হয়তো প্রকৃত চিত্র বের করে এনেছেন, কিন্তু এটা আমাদের কান্ট্রি রেটিংয়ের উপর এক ধরনের একটা প্রভাব রয়েছে, সেটি থেকে বেরিয়ে আসার কি পরিকল্পনা? প্রথমত যেটা আমি বলবো, এবং আমি আগেও বলতাম যখন সরকারের বাইরেও ছিলাম, যে আমাদের যে ডিফল্ট লোনের চিত্র দেওয়া হতো সেটা একটা সিরিয়াস আন্ডারস্টেটমেন্ট। আমাদেরকে বলা হতো 8 থেকে 9% মতো আমাদের এনপিএল ছিল। আমি তখন মনে করতাম যে এটা 2.5 গুণের মতো হবে, অর্থাৎ 8% হলে 9% হলেও এটা 24-25%-এর মতো হবে। কিন্তু বাস্তবে আমি দেখলাম যে এটা বাড়তে বাড়তে এটা প্রায় 4 গুণ হয়ে গেছে, অর্থাৎ 4 নং 36%, হ্যাঁ, 36% এশিয়ার মধ্যে সর্বোচ্চ। হ্যাঁ, তো এটা একটা এত উচ্চ পর্যায়ে যাবে এটা আমিও ভাবিনি, কিন্তু এটা হয়েছে, বাস্তবতা। এখন এটাকে নিয়েই আমাদের কাজ করতে হবে। এটাকে কার্পেটের তলে লুকিয়ে রেখে আমরা আগেতেও পারবো না, আমরা এটাকে সলভ করতেও পারবো না। প্রবলেম সলভের প্রথম লক্ষ্য হচ্ছে প্রবলেমকে আইডেন্টিফাই করা এবং প্রবলেমকে সাইজটাকে বোঝা, স্কোপ। তখন আমাকে সাইজটাকে বুঝতে পারলে ওটাকে কীভাবে অ্যাটাক করতে হবে সেটাকে আমাকে স্ট্র্যাটেজিটাকে আমি ডেভেলপ করতে পারবো। এখন এখানে আমরা বিভিন্নভাবে এটাকে অ্যাড্রেস করবো আগামীতে। একটা তো হচ্ছে এই যে 5টা ব্যাংকের আমরা রেজলিউশন করলাম, এটার মাধ্যমে কিন্তু একটা বড় একটা ইম্প্যাক্ট আসবে। অনেক জায়গাতেই লোনগুলো আবার সচল হয়ে যাবে। আগামীতে ব্যাংক রেজলিউশন প্রক্রিয়াটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া থাকবে। আমরা নতুন ডিপার্টমেন্ট করেছি, ব্যাংক রেজলিউশন ডিপার্টমেন্ট, যাদের কাজই হচ্ছে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যেগুলো আছে তাদের আর্থিক ব্যবস্থাপনা কন্টিনিউয়াসলি মনিটর করা, এবং যখনই কোনো খারাপ ইন্ডিকেশন আসবে সেটাকে আমাদের নজরে নিয়ে আসা এবং আরও ঘনিষ্ঠভাবে সেটাকে পর্যবেক্ষণে রাখা এবং প্রয়োজনে গ্রহণ করে নেওয়া, অর্থাৎ ইন্টারফেয়ার করা, সেখানে ইন্টারভেনশন করা, সেটাকে আমরা বলি রেজলিউশনে নিয়ে যাওয়া। আমরা বর্তমানে 5টা ব্যাংক রেজলিউশনে নিয়ে যাচ্ছি। এখানে সরকারের এখানে 20,000 কোটি টাকা সাপোর্ট দিয়েছেন, সেটার কারণে আমরা এটা করতে পেরেছি। আমাদের লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে রেজলিউশন ফান্ড আমরা গঠন করব, ব্যাংক রেজলিউশন ফান্ড গঠন করব, এবং যেমন ইসিবিতে 1% করে তারা কাটে ডিপোজিটের, শুধুমাত্র ব্যাংক রেজলিউশন করার জন্য। ইসিবি বলতেছে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক। ওকে,
ইউরোপিয়ান এটা সর্বোচ্চ কাট পরিমাণ। ওকে। তো আমরা কতখানি কাটবো আমরা জানি না, বাট আমাদেরকে বিল্ড আপ করতে হবে যাতে সরকারের কাছে হাত পাততে না হয়। ওকে। আমাদেরই ফান্ড থাকবে, আমাদের ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ডও থাকবে, আমাদের ব্যাংক রেজলিউশন ফান্ডও থাকবে। আমরা যদি আজকে 30-40-50 হাজার কোটি টাকা আমাদের রেজলিউশন ফান্ডে থাকে, তাহলে কিন্তু আমরা আর কোথাও দিয়ে চাইতে হয় না, আমরা নিজেই আমাদের রেজলিউশন প্ল্যান করে এক্সিকিউট করে ফেলতে পারি, সরকারের কাছে হাত পাততে হবে না। আপনাদের কোনো টার্গেট ফিক্স করেছেন কত রেজলিউশন ফান্ডের আকার হতে পারে বা কিভাবে আমি মনে নেবেন? করি যে এটা 30-40 হাজার কোটি টাকা আমাদের মিনিমাম ইনিশিয়ালি লাগবে। সেটা কোথা থেকে আসবে টাকাটা? এটা কিভাবে শুরু এটা করবেন? হয়তো না, ব্যাংকের কাছ থেকে আনতে হবে। ওই যেভাবে সিবি কাটছে 1% করে। এটা প্রত্যেকটা ব্যাংকের কাছ থেকে একটা চাঁদা ধরে, যেটাকে আমরা ডিপোজিট ইন্স্যুরেন্স যেমন নেই, এক্স্যাক্টলি। প্রতি 100 টাকায় 7 পয়সা হিসাবে নিচ্ছে বর্তমানে, ওটা একটু হয়তো বাড়াতে হবে। ঠিক একইভাবে হয়তো আমরা 100 টাকায় 25 পয়সা নেব। ওকে। বা 30 কবে পয়সা নাগাদ এটা শুরু করতে এটা পারেন? আমি শুরু করতে যাচ্ছি, দেখি খুব শীঘ্রই। আমি এই মানে এখন তো অনেকগুলো জিনিস পেন্ডিং আছে, এর মধ্যে আর ঢুকাচ্ছি না। আচ্ছা। আপনি এর মধ্যে কিন্তু অলরেডি আরেকটা প্ল্যানও বলেছেন যে 9টা নন ব্যাংক কিন্তু আমি মনে করি 5 বছরের মধ্যেই আমরা 30,000 কোটি টাকা তুলে ফেলতে পারবো, 5 বছরের মধ্যে। যদি আমি 25 পয়সা করে নিই। এক্স্যাক্টলি। তো 5,000 কোটি টাকা হয়ে যাবে আমার প্রতি বছর। প্রতি তো এটা বছর আপনাদের প্ল্যানে আছে? 25 পয়সা করে নিলে আমার 5,000 কোটি টাকা হয়, এবং এটা 5 বছরে যে তখন 5th ইয়ারে যায় কিন্তু এটা 10,000 কোটি টাকা হয়ে যাবে 1 বছরে। তো এইভাবেই তো করতে হয় সম্পদের অ্যাকিউমুলেশন। তো ওটা করতে পারলে তখন একটা ফান্ডিং হয়ে গেলে তারপর টাকা বাড়িটা কমিয়ে দেওয়া যাবে, তখন আর এত টাকা দরকার নেই আমার। ওকে। আরেকটা জিনিস আপনি বলছিলেন যে 9টা এনবিএফআই নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আপনারা আইডেন্টিফাই করেছেন। ওইটা কত মানে কি এখানে অবস্থায় আছে? সরকার খুবই সহানুভূতিশীল এবং আমাকে এটা লিকুইডেট করবেন এগুলোকে হ্যাঁ, আপনারা? আমাকে ম্যান্ডেট দেওয়া হয়েছে যে টু লুক ইনটু দ্য ইস্যু, কত টাকা লাগবে, অর্থ উপদেষ্টা মহোদয় বলেছিলেন, এবং আমরা এটাকে এক্সামিন করেছি। আমরা সবচেয়ে দুর্বল যে নয়টাকে সেটাকে আইডেন্টিফাই করেছি, এবং আমাকে বলা হয়েছে 5,000 টাকার মধ্যে এটাকে রাখতে। 5,000 কোটি টাকা? হ্যাঁ, 5,000 কোটি টাকার মধ্যে। তা আমরা 5,000 কোটি টাকার মধ্যেই এই নয়টাকে রিজলভ করতে পারবো বলে আশাবাদী। ওকে। এই এনবিএফআই গুলোর মধ্যে আমি অনেককেই চিনি ইন্ডিভিজুয়াল ইনভেস্টর, ইন্ডিভিজুয়াল ডিপোজিটার, 4 কোটি 5 কোটি টাকা করে তারা রেখেছে হয়তো ব্যক্তিগত কানেকশনে। এইরকম এই ডিপোজিটারদের আসলে ফিউচার কি যখন লিকুইডেশনে যাবে? এই ডিপোজিটরদের ক্ষেত্রে ফোকাস সবচেয়ে বেশি। আমরা তাদেরকে তাদের আসল টাকাটা সুদ সহ দিতে পারবো না, আসল টাকাটা পুরোপুরিভাবে দিয়ে দেবো। ওই যে আপনারা যে ফান্ড গঠন On day করছেন সেই one. ফান্ড অন ডে ওয়ান? এখানে কোনো ব্লক করার কিছু নেই, কারণ এখানে তো আর ব্যাংকে তো আর বাঁচিয়ে রাখতে হবে না, এখানে তো আমরা তো এটাকে লিকুইডেট লিকুইডেট করেছে, ওটা তো আর বেঁচে নাই। হ্যাঁ, কাজে আমি তাকে পুরো টাকাটা তখনই দিয়ে দিতে পারবো। আচ্ছা, সেটা আপনাদের প্ল্যানে আছে যে তারা সেই টাকাটা ফেরত ব্যক্তি দেবে? খাতের। ব্যক্তি খাতে, হ্যাঁ। আর আর ইনস্টিটিউশন? যারা ইনস্টিটিউশনাল ডিপোজিটর তাদের ক্ষেত্রে আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা লিকুইডেটর তো আমরা নিয়োগ করে দেবো প্রত্যেকটা প্রতিষ্ঠানে। লিকুইডেটর তার লিকুইডেশন প্রক্রিয়ার মাধ্যমে যে টাকাটা আসবে সেই টাকা দিয়ে ইনস্টিটিউশনাল ডিপোজিটরদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে। যদি 100 টাকায় 50 টাকা আসে তাহলে 50 টাকাই পাবে তারা। আচ্ছা, কিন্তু লিকুইডেশনে এখানে একটু আছে যে আপনাদের ইন্স্যুরেন্স কাভারেজ আছে 2 লাখ টাকা। তো এটা ইন্স্যুরেন্স কাভারেজের যেহেতু আপনি লিকুইডেট করে দিচ্ছেন, সো ইন্স্যুরেন্স কাভারেজের বাইরে যে আপনারা এই টাকাটা দিবেন। আমি বলি ইন্স্যুরেন্স কাভারেজটা আমরা নতুন আইনে করেছি, কিন্তু এখনো এনবিএফআই এর ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে না, কারণ এটা সবই পুরনো, এবং এনবিএফআই থেকে এখনো আমরা কোনো কন্ট্রিবিউশন পাইনি। তারা কেবল দেওয়া শুরু করবে এই নতুন আইনের অধীনে। কাজেই এনবিএফআই ভবিষ্যতে এটাতে আন্ডারে পড়বে, কিন্তু অতীতের যারা লিকুইড হয়ে গেছে তারা কিন্তু এই 2 লাখে কাভার্ড না, ওকে। এটা আমি বলে দিচ্ছি। তারপরে আমরা তো 100% দিয়ে দিচ্ছি, কাজে এখানে ওই ইস্যুটা আসবে না। আচ্ছা, তো কবে নাগাদ এটা শুরু হবে কাজ? এটা তো শুরু হয়ে গেছে, আমরা তাদেরকে শোকজ করেছি যে তোমাদেরকে কেন আমরা অকার্যকর ব্যাংক প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করব না, কারণ দর্শাও। আচ্ছা, এখন তারা তাদের কারণ দর্শাচ্ছে, হিয়ারিং চলছে। হিয়ারিংটা শেষ হলেই তারা যদি আমাদেরকে স্যাটিসফাই করতে না পারে, যেটা সম্ভাবনা খুব ক্ষীণ, কারণ আমরা তো সব দিকেই বিশ্লেষণ করেই দেখেছি যে তাদের সম্ভাবনা নাই, যদি না পারে তাহলে আমরা তাদেরকে অকার্যকর ডিক্লেয়ার করে দেব। আচ্ছা, দিয়ে অবসানকারী নিয়োগ করব, তার পরবর্তীতে আমরা টাকা দিতে পারবো। এখানে আপনি যেহেতু প্রবলেম ব্যাংকগুলো আইডেন্টিফাই করেছেন, পদ্মা ব্যাংক নিয়ে মানুষের
অনেক ধরনের, যেহেতু এখানে সরকারি ব্যাংকগুলোর অনেক ইনভেস্টমেন্ট এসেছে প্রায় 2000 কোটি টাকার মতো, পদ্মা ব্যাংক ইস্যুটা যদি আমরা আনি, যে এইটা আমরা দেখি যে পদ্মা ব্যাংক এখনো চলছে, টিম করে চলছে। আমি যদি একটা উদাহরণ দিই, আমার অফিসের যে পিয়ন, সে খুব কষ্টে 2 লাখ টাকা জমিয়েছে, এখন সে টাকা তুলতে পারছে না। তো তার কোশ্চেনটা আমি বলি, সে আমাকে এসে কোশ্চেন করছে, যদি আমার টাকা দিতে না পারে তাহলে এতগুলো অফিস কেন? এই মানুষগুলোর বেতন কোথা থেকে আসছে? তার যেই লেভেল, সেখান থেকে কিন্তু তার এই কোশ্চেন খুব ভ্যালিড কোশ্চেন। এইটা নিয়ে আপনাদের প্ল্যান কি আছে? দেখুন, রেজলিউশন প্রসেসে আমি বললাম আগে যেটা বলেছি, টাকার দরকার। কারণ এখানে তো একটা একটা ব্ল্যাক হোল তৈরি হয়ে গেছে। পদ্মা ব্যাংকে অবসান করতে হয়তো আমার 5,000 কোটি টাকা লাগবে বা 10,000 কোটি টাকা লাগবে। টাকাটা এখন আমি কোথায় পাবো? এবং পদ্মা ব্যাংক কিন্তু একটা প্রেজেন্টেশন আপনাদেরকে দিয়েছে যে তারা তো মনে করে যে তারা ভায়াবল। তারা মনে করে তারা আমরা তো বলছি ভায়াবল হলে ভায়াবিলিটি করো, আমরা তো কোনো বাধা দিচ্ছি না, কিন্তু বছর পার হয়ে যাবে কিন্তু ভায়াবিলিটি তো আসবে না। আশা করি কারণও আমি দেখি না, সত্যি কথা বলতে হবে না। কারণ এত বড় নন পারফর্মিং লোন নিয়ে, যখনই নন পারফর্মিং লোন 60-70% হয়ে যায়, তাদের পক্ষে আর ফেরত আসার সম্ভাবনা থাকে না। এটা বাস্তবতা। তো যাই হোক, পদ্মা ব্যাংকের ক্ষেত্রে এটা নিয়ে আমি ফাইন্যান্স অ্যাডভাইজার সাহেবের সাথে আলাপ করেছি। আমাদের এটা হলো যে পদ্মা ব্যাংক না, এর আরও কয়েকটা ব্যাংক আছে যেগুলোকে আমাদের একসাথে হ্যান্ডেল করতে। পদ্মা ব্যাংক বেসিক্যালি একটা সরকারি ব্যাংক এখন একটা সরকারি ব্যাংক ডিফ্যাক্টো, কারণ এখানে মেজরিটি শেয়ার ইনভেস্টমেন্ট সবই সরকারি করেছে আফটার দ্য কোল্যাপস, প্রিভিয়াস কোল্যাপস। তো সরকারি ব্যাংক হিসেবে এটাকে সরকারি ব্যাংকের সাথে মার্জ করতে নিতে হবে। দ্যাটস আওয়ার প্রপোজাল। এটা আপনাদের প্রপোজাল, এবং এটা হচ্ছে লিস্ট কস্ট সলিউশন। ওকে। কালকে বললে আমি পরশুদিন করে ফেলতে পারি, কিন্তু সেটা কেন করা হচ্ছে না? এটা একটা সরকারি সিদ্ধান্ত নিতে হবে। এটা যেহেতু এটা সরকারি ব্যাংক, এটার মালিকানা হচ্ছে সরকার, ফাইন্যান্স মিনিস্ট্রিকেই আমাকে বলতে হবে লিখিতভাবে টু প্রসিড উইথ রেজলিউশন। কিন্তু আপনারা প্রপোজাল দিয়েছেন, এখানে আমি জোর করে করতে পারবো না, যেটা প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে আমি পারবো। ওকে। আমি একটু প্রাইভেট ব্যাংকেই আবার একটু ফেরত আসি। আমাদের দেশে তো দ্বৈত শাসন তো আছে, জানেন। আচ্ছা, হ্যাঁ। সরকারি ব্যাংকের ক্ষেত্রে আমাদের ক্ষমতা সীমিত। হ্যাঁ, এখানেই আসি যে যেমন অনেক ব্যাংকের মালিক আমাদের কাছে এসে বলে যে তাদের সবচেয়ে বেশি অবজেকশন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর 50% রাখছে। তাদের লজিক হচ্ছে যে তারা তো ব্যাংকটাকে ওন করে না, সো তারা কতটুকু ভালোবাসা নিয়ে এই ব্যাংক দেখবে একটা। এবং একই সাথে তাদের কোশ্চেন হলো, কেন প্রাইভেট ব্যাংকে এত ইন্টারফারেন্স, কেন সরকারি ব্যাংকে নয়? তো আমারও কোশ্চেন, সরকারি ব্যাংকগুলোর অবস্থাও কিন্তু আমরা দেখছি খুবই খারাপ। এখন তাদেরকে নিয়ে কোনো প্ল্যান আছে কিনা? তার আগে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিয়ে যেই ব্যাংক মালিকদের এত আপত্তি, সেটা কি আপনার কাছে এসেছে কিনা, বা আপনারা এটা কিভাবে দেখছেন? দেখুন, ইন্ডিপেন্ডেন্ট ব্যাংক নিয়ে যে তারা যে আপত্তি করেছেন, সেটা সম্পূর্ণভাবে আমি বলবো অযৌক্তিক। আমরা যদি পৃথিবীতে সব ইন্টারন্যাশনাল ব্যাংক দেখি, কয়টা স্পন্সর দিয়ে চলে? সবই তো প্রফেশনাল ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর দিয়ে চলছে, সব বলতে পারি হোলসেল। বাংলাদেশের কথাই যদি ধরি, আমি তো ব্যাংকে ছিলাম, আমি 6 বছর ডাইরেক্টর হিসেবে, তার মধ্যে 4 বছর চেয়ারম্যান হিসেবে ছিলাম। দ্যাট বোর্ড ইজ এসেনশিয়ালি ব্র্যাকের থেকে মাত্র 2জন লোক ছাড়া, 2জন, বাকি সবাই ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। এবং সেটা সবচেয়ে ভালো ব্যাংক, সবচেয়ে ভালো ব্যাংক এখন। তো তারা কি প্রমাণ করতে চান যে তারা ভালো চলেছেন? তাহলে তাদের ব্যাংকগুলোর এই অবস্থা কেন? এক্স্যাক্টলি। তা আমি মনে করি যে এটা একটা মিথ্যা অপপ্রচার। পৃথিবীর জোড়াই সব দেশে পাবলিকলি লিস্টেড সব কোম্পানির ক্ষেত্রেই এটা বলাই থাকে যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের শেয়ার অর্ধেক বা বেশি হতে হবে। এটা থাকে ভালো দেশগুলোতে, আমাদের দেশে এটা থাকা উচিত। এবং শুধু তাই নয়, আমি যেটা প্রপোজ করব যে যাকে তাকে নিলে হবে না, আমাদের একটা প্যানেল থাকবে, সেই প্যানেল থেকে নিতে হবে যারা যোগ্য ব্যক্তি এই প্যানেলে থাকবেন। তবে যদি কোনো আরও যোগ্য ব্যক্তিকে ওনারা নমিনেট করতে পারেন, আমাদেরকে অবশ্যই প্রস্তাব দিতে পারেন, আমরা তাদেরকে সেটা গ্রহণ করে নেব, যদি সে আরও যোগ্য ব্যক্তি হয়, প্যানেলের চাইতেও ভালো ব্যক্তি থাকেন, কোনো অসুবিধা নেই আমাদের। সেই প্যানেল তৈরির কাজ এখনো হচ্ছে না কেন? আমি যদি একটু ইনসাইট বলি, আমাদের তো আইনগতভাবে এখনো যেহেতু এটা পাস হয়নি, সো আপনারা এটা শুরু করতে পারবো না, পারছেন না। তো আমরা একটু যাই যে আমাদের যেই মানে ডেভেলপমেন্টগুলো অলরেডি আপনি যেগুলো বললেন, এক্সচেঞ্জ রেট, রিফর্ম অ্যান্ড সব কিছু মিলে, কিন্তু এখন সামনে তো মনিটারি পলিসি আসছে, আপনারা নতুন মনিটারি পলিসির জন্য প্রিপারেশন নিচ্ছেন। আমরা দেখি যে লেন্ডিং রেটও কমছে, ইনফ্লেশনও কমছে, কিন্তু বিজনেস পিপলদের কিন্তু এখন ডিমান্ড আছে, তারা লেন্ডিং রেট আরও কমাতে চায়। তো সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক
কি মনে করছে সামনে লেন্ডিং রেট আসলে কত কমতে পারে বা কতটা সময় লাগতে পারে? বিজনেস কমিউনিটির যে ফিলিংটা, আমি তাদের সাথে পুরোপুরিভাবে সহমর্মিতা ঘোষণা করছি যে আমিও কমাতে চাই, কিন্তু আমি কমাতে পারছি না। পলিসি রেটটাকে আমি কমাতে পারছি না। কেন পারছি না? সেটা হলো যে আমার ইনফ্লেশনে আমি কিছুটা অগ্রগতি লাভ করেছি। হ্যাঁ, 12.5% ছিল, এখন 8.5-এ নেমে এসেছি। কিন্তু আমাকে যেতে হবে আরও অনেক দূর। আমরা কি চাই? অ্যাটলিস্ট আমার পয়েন্ট থেকে হলো যে আমরা যদি 2 বছরও লাগে, আমরা ইনফ্লেশনকে 3-4-এ নামিয়ে আনতে চাই। 3-4-এ নামিয়ে আনতে পারলে চিন্তা করুন ইন্টারেস্ট রেটের কী অবস্থাটা হবে। আমার পলিসি রেট আরও যদি 3% বেশিও হয়, 3-3-6 বা 7, তাহলে ইন্টারেস্ট রেট তো 8-9-এর মধ্যে এমনি চলে আসবে। এই যে আপনি দ্যাট উইল বি 3-4% টেকসই একটা ব্যবস্থাপনা। ওকে, আমরা চাচ্ছি একটা টেকসইভাবে ইন্টারেস্ট রেটকে কমিয়ে এনে এক্সচেঞ্জ রেটকে স্টেবল রেখে রিজার্ভকে আরও বাড়িয়ে একটা সামগ্রিক স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা, যেখানে ইন্টারেস্ট লেন্ডিং রেট সিঙ্গেল ডিজিট, মিড সিঙ্গেল ডিজিটে চলে আসবে। ওকে, দ্যাটস মাই অবজেক্টিভ। তাদের যে ইচ্ছা তার সাথে আমিও একমত, কিন্তু আমাকে একটু সময় দিতে হবে। আমি এখনই এটা পারছি না, কারণ আমাদের যে বাজার ব্যবস্থাপনা সেখানে কোনো ধরনের রেস্ট্রিকশন আমরা করিনি, কিন্তু তারপরেও এখানে কিছু স্টিকিনেস আছে। আমি যদি বলি যে বেতন কত বাড়বে, সবাই বলবে 10% তো এমনিই বাড়বে। এই যে এক্সপেকটেশনটা, এটা কিন্তু 10% হয়ে বসে আছে। এই যে গার্মেন্টসদের সাথে চুক্তি হয়েছে 9% করে প্রতি বছর বাড়াতেই হয় কমপক্ষে, তাহলে ইনফ্লেশন কিভাবে কমবে? কাজে আমাকে তো সবগুলোকেই সমান্তরালভাবে কমিয়ে আনতে হবে। আমাকে ইনফ্লেশন এক্সপেকটেশনটাকে ম্যানেজ করার জন্য সময় দরকার। অর্থাৎ মানুষের মন থেকে ওই 10% তো বাড়বেই, আমার জিনিসের দাম তো 10% আগামী বছর এমনিই বাড়াবো, বাড়ি ভাড়াটা তো 10% এমনিই বাড়বে, রিক্সা ভাড়াটা তো 10% এমনিই বাড়বে। সবাই কিন্তু ওটা নিয়ে তাদের মনের মধ্যে, তাদের ইচ্ছার মধ্যে, চালওয়ালাও ওটা নিয়ে বসে আছে। এটাকে ব্রেক করতে গেলে একটু সময় লাগবে। তো সামনে তো মনিটারি পলিসি আসছে, হ্যাঁ। সো আপনারা কি ওইখানে কোনো মানে পলিসি রেট কমানো বা নতুন কোনো কিছু না, আসবে নাকি আপনারা এটাই কন্টিনিউ করবেন? আমাদের যেটা পলিসি স্টেটমেন্ট যেটা আগে দিয়েছি, এখনো সেটাই হয়তো রিপিট করতে হবে। মানে এই মুহূর্তে যে সেটা হচ্ছে স্ট্র্যাটেজি, যে আমাদের যদি ইনফ্লেশনটা একটু কমে আসতো, যদি 7%-এর কাছাকাছি চলে আসতো, আমি ঘোষণা দিতে পারতাম যে আমরা পলিসি রেটটাকে 0.5% কমিয়ে দেব। কিন্তু সেটা পারছি না এই মুহূর্তে, ওকে, চাইলেও পাচ্ছি না। আমাকে ইনফ্লেশন রেটটাকে আরও কমাতে হবে, এবং এটাকে এইখানেই আমরা রেজিস্ট্যান্স ফিল করছি। যদি এক্সচেঞ্জ রেটটাকে আমরা নিউট্রালাইজ করে ফেলেছি, কিন্তু ডোমেস্টিক প্রেশার, বিল্ট ইন এক্সপেকটেশন, এটাকে আমরা এখনো কন্ট্রোল করতে পারিনি। ডিজিটাল ব্যাংক নিয়ে আপনি আসার পর ডিজিটাল ব্যাংক নিয়ে নতুন অনেকগুলো অ্যাপ্লিকেশন নিলেন, সেগুলো রিভিউ চলছে। ডিজিটাল ব্যাংক নিয়ে মানুষের মধ্যে অনেক ধরনের জানার আগ্রহ আছে আসলে কি হচ্ছে। আপনি আসলে কি করে রেখে যেতে চান ডিজিটাল ব্যাংকে আমরা সহসাই দেখবো কিনা? দেখুন, আমার লক্ষ্য কি লং টার্ম, এটা আমি থাকি না থাকি সেটা না, বাট আমাদের বাংলাদেশ ব্যাংকের এবং সরকারের লক্ষ্য হওয়া উচিত যে বাংলাদেশ একটা ব্যাংকিং খাততে হবে পরিপূর্ণভাবে রূপান্তরিত একটা সিস্টেম, যেখানে আলটিমেটলি সব ব্যাংকই ডিজিটাল হয়ে যাবে। হবে একসময় হবে, সব ব্যাংকই ডিজিটাল হবে। হয়তো হেড অফিসগুলো ব্রিক অ্যান্ড মর্টার, হ্যাঁ এক্স্যাক্টলি, ওরা কিন্তু ডিজিটাল ব্যাংক আকারে অলরেডি অনেক ব্যাংক সবার তো অ্যাপ আছে, হ্যাঁ, সেইভাবে ওটা একটু পপুলার হলে আমার তো ব্যাংকে যাওয়ার দরকার হবে না, আমার ব্রাঞ্চে ওই অ্যাক্টিভিটিগুলো কমে যাবে। হ্যাঁ। আমরা বর্তমানে 20,000 কোটি টাকা শুধু ক্যাশ ম্যানেজমেন্টে খরচ করি ওকে বছরে, ব্যাংকগুলো আর আমরা মিলিয়ে। তো এই বিশাল একটা খরচ থেকে আমরা বেঁচে যাই। এই 20,000 কোটি টাকা কিন্তু ব্যাংকগুলো লাভ করতে হবে। ব্যাংক এখান থেকে হয়তো 15,000 কোটি টাকা লাভ দেখাবে, আমরা হয়তো 5,000 কোটি টাকা ব্যাংক নোট ছাপানো, ম্যানেজমেন্ট ইত্যাদি আমরা সেভ করবো। 5,000 কোটি ওরা সেভ করবো 15,000 কোটি। এটা বিশাল একটা অঙ্ক। এই টাকাটা কিন্তু আমরা সাবসিডাইজ করছি ফর প্রমোটিং ক্যাশ কালচার, যেটা কোনো দরকার নেই। তাহলে আমি কী চাই? আমি চাই যে এখান থেকে আমরা বের হয়ে আসবো। তার মানে আমরা ডেভেলপিং দ্য স্ট্র্যাটেজি, যে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমরা এখন লিখবো ভবিষ্যতে, এই সামনে এই মাস থেকেই, যে সেটা হসপিটাল হলে পরে সব হসপিটালের বিল যেন ক্যাশলেস হয়, কোনো ক্যাশ কাউন্টার থাকবে না। কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সব খরচ, টিউশন ফি, স্কলারশিপ, অমুক তমুক সব ক্যাশলেস হবে। আমরা যেটা করেছি, প্রত্যেকটা স্টুডেন্টের সাথে একটা ব্যাংকে অ্যাটাচ করে দিচ্ছি, প্রত্যেকটা
স্কুলের সাথে, এবং 2বার করে বছরে 2বার করে ভিজিট করবে ব্যাংকগুলো স্কুলগুলোকে, এবং প্রত্যেকটা ছাত্রছাত্রীকে 3 বছরের মধ্যে ব্যাংকিং খাতের আওতায় নিয়ে আসতে হবে, এবং সেটা হবে ডিজিটালি, নট ওই পাসবুক দিয়ে হবে না। হয় ডেবিট কার্ড দেবে, না হলে মোবাইল ফোনে অ্যাপ দিয়ে করবে, তাদেরকে শিখিয়ে দেওয়া হবে। তা আমরা চেষ্টা করছি যে সবগুলো সেবা, সরকারি সেবা ডিজিটালি যেন হয়। তাহলে কি আলাদা করে ডিজিটাল ব্যাংকের আসলে প্রয়োজন আছে কিনা? এখন যেটা হচ্ছে ডিজিটাল ব্যাংকের জন্য তারপরেও আমরা দিচ্ছি, মানে অ্যাপ্লিকেশনে কল করেছি, আমরা তাদেরকে রিভিউ করছি। আমরা মনে করি যে এই মুহূর্তে প্রয়োজন আছে। আমাদের যে জার্নি সেটা হয়তো 10 বছর লাগবে। 2 নম্বর হচ্ছে যে বড় ব্যাংকগুলো ডিজিটাল হলেও তারা হয়তো ওইখানে যে রিচ করতে পারবে না, যেটা ছোট ব্যাংকরা যেমন মাইক্রো ফাইন্যান্স পারে, যেমন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস পারে, ডিজিটাল ব্যাংকও পারবে ওইখানে যে হিট করতে। ওই ছোট ছোট এসএমইগুলোকে এই যেটা কি কটেজ সেক্টরগুলোকে, এইগুলোকে তারা রিচ আউট করতে পারবে। দোকানদারগুলোকে আমরা সেখানে হিট করতে চাচ্ছি ডিজিটাল ব্যাংক দিয়ে এবং এমএফএসকে দিয়ে এবং কিউআর কোড দিয়ে। এইটা আমাদের একটা বিরাট কর্মযজ্ঞ আমরা শুরু করতে যাচ্ছি। তবে আপনাদের কোনো অ্যাসেসমেন্ট আছে যে এই মুহূর্তে আপনারা কতটা ডিজিটাল ব্যাংক দেওয়া ভায়াবল আমাদের ইকোনমির জন্য? আমার প্রিলিমিনারি ধারণা, প্রায় আমি কিছু বলবো না, বাট আমার ধারণা যে 5টার বেশি হওয়ার দরকার নাই হয়তোবা এই পর্যায়ে। পরে দরকার হলে 1-2টা বাড়াতে পারি। তার মধ্যে হয়তো আমরা একটা ডিজিটাল ব্যাংকের কথা চিন্তা করছি যে একটা হয়তো আমরা মাইক্রো ক্রেডিটগুলোকে মিলিয়ে তারা যদি করতে চায় তাদের জন্য একটা দিয়ে দেবো, আর বাকি 4টা আমরা ব্যক্তি হাতের থেকে দেবো। আমরা একটু শেষের দিকে এসেছি অলরেডি। আপনি তো সেন্ট্রাল ব্যাংকে গত 16 মাস ধরে কাজ করলেন। আমরা আপনার একটা এক্সপিরিয়েন্স নিব আসলে কীরকম চ্যালেঞ্জ আপনি ফেস করলেন। তার আগে আমরা যদি ব্যাংকারদের কাছ থেকে আমরা যে ধরনের গল্প শুনি, তারা বলছেন তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে বলছেন যে সেন্ট্রাল ব্যাংকের গতি যেন কোথায় একটা কমে গেছে। গভর্নর চাইছেন অনেক দ্রুত গতিতে পরিবর্তন, কিন্তু অনেক ডিসিশনই তারা অনেক স্লো গতিতে পাচ্ছেন। মানে তারা বলছেন যে ইয়েস অর নো কোনো একটা ডিসিশনে, সেটা ভুল হোক বা ঠিক হোক, যেটা আগে তারা ইমিডিয়েটলি পেত এখন অনেক সময় লাগছে। ইভেন তাদের বিভিন্ন প্রোগ্রামে আপনি নিজেও খুব মানে ডিসস্যাটিসফ্যাকশন প্রকাশ করেছেন যে এই স্লো গতি নিয়ে। তো এই সব মিলে আসলে আপনার জার্নিটা কেমন, আসলে কেন এগুলো হচ্ছে? আমি যদি বলে যে আগের চাইতে এখন স্লো হয়েছে, আমি হয়তো সেটা মানব না। কারণ আমাদের যে কার্যক্রমগুলো আমরা করছি এখন, আমরা 750 রিস্ক বেসড সুপারভাইজার অ্যাপয়েন্টমেন্ট মানে ট্রেনিং দিয়েছি। তাদেরকে দীর্ঘমেয়াদী ট্রেনিং দেওয়া হয়েছে দেশে বিদেশে, দিয়ে এদের রেডি টু অ্যাক্ট। এক তারিখ থেকে শুরু হয়ে গেছে। এটা বিশাল কার্যক্রম, 17টা ডিপার্টমেন্ট, এটা আমরা করে ফেলেছি। দ্বিতীয়ত যেটা হচ্ছে, বাংলাদেশ ব্যাংক থেকে যতগুলো আইনগত পরিবর্তন হয়েছে, যতগুলো ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন চেঞ্জ হয়েছে, গত 10 বছরে হয়েছে কিনা আমাকে প্রমাণ করে দিক। তারা পারবে না। 10 বছরের অ্যাড করুক, গত 1 বছরেরটা করুক, আই উইল বি অ্যাটলিস্ট 3 times bigger in number of reforms and simplifications and all that. Starting from the day he wants it. আমি বলেছি যে ব্যাংকারদের এমডি সাহেবরা কোথায় যাবেন না যাবেন সেটা আমার বিষয় না। তাদের ছুটি দেওয়ার দায়িত্ব হচ্ছে তাদের বোর্ডে। আমাকে কোনো জানানোর, আমার কাছ থেকে কোনো পারমিশনের কোনো প্রয়োজন নেই। নাকচ করে ফেরত দিয়ে দিয়েছি। আমরা ব্যাংকারদেরকে দায়বদ্ধ করছি। কোনো রকমের মিসরিপ্রেজেন্টেশন হলে আমরা ইমিডিয়েট পেনাল্টি বসিয়ে দিচ্ছি, এবং সেটাকে পুনর্বিবেচনা আমি একটাও করিনি। অর্থাৎ তুমি ভুল করেছো, তোমার কর্মকর্তা ভুল করেছে, ইউ হ্যাভ টু পে দ্য প্রাইস, সো দ্যাট দ্বিতীয়বার ভুলটা না করো। এবং প্রাইসটা আমরা নতুন আইনে আরও বাড়িয়ে দিচ্ছি। বর্তমান আইনে মাত্র 5 লক্ষ টাকা হচ্ছে একটা হাইয়েস্ট পেনাল্টি, হুইচ ইজ নাথিং। 5 লক্ষ টাকা দিয়ে আমি কী পেনাল্টি, কী ডিটারেন্স আনবো? কিচ্ছু আসবে না। আমরা এটাকে বলছি যে প্রপোর্শনেট টু দ্য এবং এটা 50 লাখ টাকা 60 লাখ টাকা মতো হতে পারবে, কোনো অসুবিধা নেই। তো এগুলো আমরা পরিবর্তন নিয়ে আসছি। আমরা চাই গুড গভর্নেন্সটা প্রতিষ্ঠিত, অ্যাকাউন্টেবিলিটিটা থাকুক, তথ্য যেন ইনস্ট্যান্টলি। এবং গতকাল আমরা ইনস্ট্যান্ট রেমিটেন্স দেওয়ার জন্য সার্কুলার দিলাম না? আপনি দেখুন গত 1 মাসে কয়টা সার্কুলার হয়েছে ফরেন এক্সচেঞ্জে। সো আমি বলবো না যে আমাদের সেটা ঢিমে তারে কাজ করছে না, তবে আরেকটু ফাস্টার হতে পারতো। আমার এক্সপেকটেশন হচ্ছে যে আরও একটু ফাস্ট করা,
সেখানে হয়তো আমি যতখানি চাচ্ছি ততখানি পাচ্ছি না, কিন্তু এটা বললে ঠিক হবে না আগের চাইতে আমরা ধীর গতি, এটা আমি মানতে রাজি নই। এবং আমি প্রমাণ করে দেবো যেটা আমরা অনেক গুণ বেশি গতিশীল। আপনি এই 16 মাসে আপনার এক্সপিরিয়েন্স কি যে ব্যাংক মালিকরা যারা অনেক বেশি সমালোচনার মধ্যে ছিলেন মানে আমরা দেখলাম 5 আগস্টের পর আমরা তাদের প্রকৃত চরিত্র আমরা দেখেছি, আসলে এখন এই 5 আগস্টের পর ওই পুরনো ঘটনাগুলো থেকে ব্যাংক মালিকরা কতটুকু লেসন নেবে বলে আপনার মনে হয়, বা কতটা পরিবর্তন করা সম্ভব বলে আপনার মনে হয়? না, আমরা তো আশা করি যে সবাই এখান থেকে শিক্ষা নেবে এবং শিক্ষা নেওয়াটা উচিত। এবং আমাদের যে গুড গভর্নেন্সের একটা দিক কি, আমরা বোর্ডগুলো ভেঙে দিয়েছি না? আমরা পরবর্তীতে যেটা করব, যদি ডাইরেক্টররা কোনোভাবে ইমপ্লিকেটেড হন তাদেরকে ব্যান করে দেওয়া হবে ফর লাইফ ফ্রম দ্য ফাইন্যান্সিয়াল সিস্টেম। এগুলোই তো হওয়া উচিত। আমি একটা দোষী কাজ করব এবং আমাকে জাস্ট বিকজ আমি মালিক আমি ছাড়া পেয়ে যাবো, তা তো হবে না। ব্যান করে দিতে পারবেন কিভাবে, কোন আইনের বলে? মানে ব্যান করে দেওয়া সম্ভব হবে কিনা, কোন আইনের বল, কোন সেটা আমরা দেখব, কিন্তু এটা করা সেটা কি উচিত। আপনাদের প্ল্যান আছে কি? আমাদের প্ল্যান আছে যে যারা সরাসরি কোনো ক্ষতিকর কাজের সাথে জড়িত, সেটা ডিপোজিটরের স্বার্থ বিরোধী হোক বা ব্যাংকের স্বার্থ বিরোধী হোক বা অর্থনীতির স্বার্থ বিরোধী হোক এবং নিজের স্বার্থের পরিপন্থী হোক হয়, সেই ক্ষেত্রে তার যোগ্যতা সে হারিয়ে ফেলবে ফর ফিউচার। এটা তো আমাদের আইনগত বর্তমান আইনই আছে, ফিট অ্যান্ড প্রপার টেস্ট। হি উইল বি আনফিট ফর এভার। তো সেই পর্যায়ে এটা আপনারা কিন্তু যাবেন? এখনই আছে, আমরা এখনই অ্যাপ্লাই করতে পারি এবং করতেছি তো। আমরা যখন বোর্ড ভেঙে দিচ্ছি, আমরা কি কি গ্রাউন্ডে দিচ্ছি? দিস বোর্ড ইজ নট ফিট, ইটস নট রানিং ডুইং দ্য জব প্রপারলি। আমরা তো 16টা বোর্ড ভেঙে দিয়েছি, তখন আরও 16টা ভাঙবো, কিন্তু গুড গভর্নেন্স তো আনতে হবে। তা আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা মালিকদের শত্রু নই, আমরা রেগুলেটর। আমরা চাই প্রত্যেকটা ব্যাংক ভালো করুক। আমরা চাই, আমি নিজে ব্যাংকের বোর্ডে ছিলাম, চেয়ারম্যান ছিলাম, ব্র্যাক ব্যাংক যেরকম সুন্দরভাবে একটা গুড ওখানে কিন্তু একটা জিনিস আমি বলবো, যেখানে গুড গভর্নেন্সের কোনো ঘাটতি আমি দেখিনি। কোনো সময় 6 বছরে আমি কোনো কেস নিয়ে কাউকে তদবির করতে শুনিনি, রিকোয়েস্ট আমার বা রিকোয়েস্ট একটু দেখে দিয়েন বা কিছু, নেভার, নোবডি সিনস। এগুলো প্রক্রিয়াগতভাবে হবে, অবজেক্টিভলি অ্যানালাইসিস হবে এবং সেটার ভিত্তিতে সিদ্ধান্ত হবে, বোর্ড সিদ্ধান্ত নেবে, ইনপুটটা আসবে ম্যানেজমেন্ট থেকে। তো এই জায়গাগুলোতে আমি মনে করি যে আমাদের ফোকাসটা রাখতে হবে যে বোর্ডের দায়িত্বটা কতটুকু। আমরা কিন্তু কিছু প্রোগ্রামও এই নতুন আইন একটাও আছে, প্রত্যেকটা বোর্ড মেম্বারকে ট্রেনিং নিতে হবে, হ্যাঁ এক্স্যাক্টলি, আপনারা এটা বিকাম বোর্ড মেম্বার। এবং ঠিক একইভাবেই আমরা ম্যানেজমেন্টকেও দায়ী করছি। আমরা কিভাবে ব্যাংকগুলোকে পুনর্গঠন করব, তার একটা জিনিস যেটা আমরা বলেছি যে যদি একটা ব্যাংক লাভজনক না হয় তাহলে ডিভিডেন্ড দিতে পারবে না। তাহলে কি গুড গভর্নেন্স করাটা কি তাদের স্বার্থের বিরোধী? আলটিমেটলি তো তারাই তো ডিভিডেন্ড তো নেওয়ার জন্যই তো ব্যাংক প্রতিষ্ঠা করেছে। সেটাই যদি না নিতে পারি তাহলে হবে কি করে? আমরা যেখানে নজর দিচ্ছি আরেকটা, কোনো ধরনের রিলেটেড পার্টি ট্রানজ্যাকশন আমরা অ্যালাউ করবো না। আমরা 2-3টা ল্যান্ড রিলেটেড ট্রানজ্যাকশন বন্ধ করে দিয়েছি, যে এটা রিলেটেড পার্টি, অর্থাৎ ব্যাংকের চেয়ারম্যানের জমি কিনছে ব্যাংক, ওকে, ব্যাংক যখন নিজেরই কোনো ডিরেক্টরের জমি কিনছে বা এই ধরনের অতিমূল্যায়িত কোনো প্রপার্টি কিনছে বা ইত্যাদি ইত্যাদি, আমরা কিন্তু সেটাকে অ্যালাউ করছি না। অর্থাৎ সোর্সেস অফ অ্যাবিউজিং দ্য পাওয়ার, সেটাকে আমরা অ্যাটাক করছি। ওইভাবেই তো হয়েছে। ধরেন ইসের কথাই ধরি, ইকবাল সাহেবের কথা ধরি, প্রিমিয়ার ব্যাংকে উনি এই প্রিমিয়ার ব্যাংকের এই বিল্ডিংটা, এই যে ইকবাল টাওয়ার প্রতিটা ফ্লোরের এক একটা 1 স্কোয়ার ফিটের ভাড়া নিতে 950 টাকা। 950 টাকা, যেটা বাজার মূল্য 120 টাকার বেশি হবে না। তা গত শুরুর থেকেই নিয়েছেন। এখানেই কিন্তু উনি প্রায় 20,000-30,000 কোটি টাকা লাভ করেছেন। শুধু এই বিল্ডিং না, সাথে ওয়্যার হাউস আছে, ওয়্যার হাউসের স্কোয়ার ফিট নিয়েছিলেন উনি 550 টাকা করে। এগুলো কি দুর্নীতি না? অবশ্যই। তো এটা কিভাবে বন্ধ করবেন, আপনারা কি প্ল্যান করছেন? যেমন কিছু কিছু ব্যাংক কিন্তু অলরেডি তাদের হেড অফিস করার জন্য জমি কেনার অ্যানাউন্সমেন্ট দিচ্ছে, এবং সেটা দেখা যায় যে সেটা দেখছি রিলেটেড পার্টি হলে কি হবে যদি তাদেরই ডিরেক্টর। আমরা তো দেখব যে জমিটার দাম কতখানি, জমিটার লোকেশনটা কোথায়,
দামটা লোকেশন অনুযায়ী করসপন্ড করে কিনা, এবং একাধিক হেডকোয়ার্টার বানানো যাবে না। একাধিক হেডকোয়ার্টার হবে না। এটি- একাধিক হেডকোয়ার্টার কি কোনো ব্যাংকের আছে এখন, মানে বা অনেক কিছু ব্যাংক করার মানে চেষ্টা? একাধিক হেডকোয়ার্টার বা হেডকোয়ার্টারের সাথে আরো 5টা বিল্ডিং নিয়ে অমুক করে তমুক করে বিশাল রিয়েল এস্টেট প্রপার্টি করাটা তো ব্যাংকের লক্ষ্য না। একটা হেডকোয়ার্টার করার জন্য যতক্ষণ জায়গা লাগে লাগুক, হুম। সেটা ঠিক আছে, সেটা 3-4 বিঘা হতে পারে, কিন্তু আবার সেটা বুঝতে হবে যে আমি গুলশানের ভিতরে যদি 5 বিঘা জায়গা কিনি, ইট ইজ টু মাচ। আমাদের তো আবার আমাদের রেস্ট্রিকশন আছে, 30% অফ দ্য ক্যাপিটালে বেশি যেতে পারবে না। রিয়েল এস্টেট প্রপার্টি অল টুগেদার 30% বেশি বেশি যেতে হবে পারবে না। না, সেটা হিট করে ফেলবে তারা। আচ্ছা। তো আমাদের অনেক চেকস অ্যান্ড ব্যালেন্স আছে এখানে। তো আমি আমাদের ব্যাংকের যারা উদ্যোক্তা পরিচালক আছে তাদের উদ্দেশ্যে বলবো, আপনার সাথে আমাদের কোনো সংঘাত নাই। আমরা আপনাদের স্বার্থও দেখছি, আপনারা ডিভিডেন্ড নেন, বড় করে নেন, সেটা আমরা চাই। আবার সবচেয়ে বেশি দেখছি আমরা আপনাদের গ্রাহকদের স্বার্থ, ডিপোজিটরদের স্বার্থ, ডিপোজিটরদের স্বার্থ। এবং ইন সাম কেসেস বড়োয়ারের স্বার্থ। কারণ বড়োয়ারকেও ইগনোর করা যাবে না। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, আমি এটা বলি সবসময় আমাদের যখনই ম্যানেজিং ডিরেক্টরের মিটিং হয়, যে বড়োয়াররাও বাংলাদেশে ভালোভাবে ট্রিটেড হয় না অনেক ক্ষেত্রেই, এবং অনেক লোনের অনাদায়ী হওয়ার মূলে ব্যাংকাররাই দায়ী। আমি এটা গভর্নর হিসেবে বলছি যে ব্যাংকাররাও দায়ী, কারণ তারা এটাকে হয়তো গোড়াতেই সলভ করে ফেলতে পারতেন। এটাকে দীর্ঘস্থায়ী করে 500 কোটি টাকার সুদকে 1500 কোটি টাকা বানিয়ে তারপরে এটাকে পার্মানেন্টলি কবরস্থ করে ফেলছে। এখন তো আর বাঁচানো সম্ভব না। এবং বিভিন্ন দিকে তাদের সার্ভিস চার্জ, এগুলো কিন্তু আমরা মনিটরিং এখন খুব একটা দেখি না, কিভাবে তারা তাদেরকে চার্জ করছে। সবচেয়ে বড় কথা হচ্ছে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনে যদি আমি একটা লোন দিয়ে থাকি, আমাকে ফ্লেক্সিবল হতে হবে। প্রজেক্টটা কখনো একটা স্ট্যাটিক জিনিস না। আমরা দেখি না সরকারের প্রজেক্টে কি হয়, কস্ট এসকেলেশন হবে না, হবে। আমার সাইজ একটু বাড়তে পারে, একটু কমতে পারে, ফ্লোরের সংখ্যা বাড়তে পারে, কমতে পারে। এগুলো যদি আমি রিজিড হয়ে বসে থাকি যে না, লোন দেওয়ার সময় বলা হয়েছে যে এত স্কোয়ার ফিটের বেশি হবে না, তুমি 200 স্কোয়ার ফিট কেন করছো, তোমাকে লোন আটকে দিলাম, আমি কিন্তু ক্রিয়েটিং প্রবলেম ফর দ্য ব্যাংক, ক্রিয়েটিং প্রবলেম ফর দ্য ক্লায়েন্ট। ক্লায়েন্টকেও ডুবিয়ে দেবো, আমাকেও ডুববে। এটা হচ্ছে এই জায়গাগুলোতে আমাদেরকে নজর দিতে হবে যে ক্লায়েন্টেরও জেনুইন কমপ্লেন্ট থাকে এবং থাকবে। আমরা তাদেরকে সুযোগ করে দিচ্ছি, বড়দেরকে বিশালভাবে দিয়েছি আমরা এই যে নীতি সহায়তার মাধ্যমে। আমরা আশা নীতি করব, সহায়তা বলতে যে আপনি লোন রিশিডিউলিং এর কথা বলছেন, এটা নিয়ে অনেকেরই অনেক ধরনের অনেক অবজেকশন অবজেকশন আছে, আছে। এখানে কথা হলো যে একটা বাস্তবতা। আমি যদি এই 1500 কোম্পানিকে বসিয়ে দিতাম, আজকে আমার অর্থনীতির অবস্থাটা কি হতো? কিন্তু আমরা অনেক কেস পেয়েছি যেগুলো পলিটিক্যালি ইনফ্লুয়েন্সড, এবং তাদের দেখা গেছে যে তারা যে ইন্টারেস্ট ওয়েভার নিচ্ছে, অনেক ক্ষেত্রে প্রিন্সিপাল ওয়েভার চাচ্ছে, এবং এই যে ব্যবসা পুরো নাই হয়ে গেছে কিন্তু তারা 10 বছরের জন্য রিশিডিউল নিচ্ছে, সেটা না, আসলে কতটুকু? এটা হওয়ার কথা নয়। আমরা যেটা করেছি সেটা হলো যে অবশ্যই তার ব্যবসা চলমান থাকতে হবে। হ্যাঁ, ব্যবসা এই মুহূর্তে হয়তো বন্ধ থাকতে পারে, কারণ সাপোজ আমি একটা কথা এক্সাম্পল দিই, মন্নু সিরামিকের কথাই। বিএনপি করতেন, তাদের গ্যাস লাইন কেটে দেওয়া হয়েছে, বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে, তারা কীভাবে প্রোডাকশন করবে? এখন তাকে যদি আমি সুযোগ না দিই, তাকে যদি আমি ধ্বংস করতে পারি, লাভটা কার হবে? ক্ষতিটা কোথায় হবে? ক্ষতিটা তো দেশের হবে। পুরো মন্নু সিরামিক বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেছিল, ডিফ্যাক্টো বন্ধই ছিল, অল্প অল্প করে কোনোভাবে চালাতো। এখন তো আমরা তাদেরকে আবার সেকেন্ড লাইফ দিচ্ছি, এবং অনেক অনেক ক্ষেত্রেই রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্তের সংখ্যাও কিন্তু কয়েকশো হবে এর মধ্যে। তো এগুলো তো বিচারে নিতে হবে। আমরা শুধুমাত্র আইনকে এইভাবেই চালাবো, ছুরি দিয়ে চালিয়ে যাব অপারেশন করার মতো, তা তো নয়। আমাকে একটু পারিপার্শ্বিকতা এবং একটা তার যদি বেঁচে থাকার কোনো সক্ষমতা থাকে, সেটাকে রিয়েলাইজ করার একটা সুযোগ দেওয়া, এটাই হচ্ছিল। আমাদের স্যার সবাই যে সাকসেসফুল হবে আমি মনে করি না। আমি 1500-এর মধ্যে যদি কয়েকটা ফেল করতে 700-800 পারে। যদি সাকসেসফুল হয়, আমি বলবো সাকসেসফুল। ওকে, এটা তো স্যার কান্ট্রি পুরোটাই তো বসে যেত, 1500-ই বসে যেত, তাহলে কত লক্ষ লোক বেকার হতো। এটা কি আমাদের কান্ট্রি রেটিংয়েও ইমপ্রুভ করতে কতটা হেল্প করবে? কারণ আমরা কিন্তু কান্ট্রি রেটিং যে ডাউনগ্রেড হয়েছে, সেটা কিন্তু অনেকখানি ছিল ফরেক্স মার্কেটের মানে অস্থিরতা এবং ডিফল্ট লোন, দুটো বড় ইস্যু। তো ডিফল্ট লোন তো আমরা একটা ট্রু পিকচার নিয়ে এসেছি, এটা কিভাবে আমার যেটা প্রত্যাশা, এবং আমি ব্যাংকারদেরকেও বলেছি যে তোমরা
ব্যাংকাররাও এখানে একটু এক ধরনের ফুড র্যাগিং আছে, যে তোমরা যেটাই করো তাড়াতাড়ি করো। এটা আমরা তো সিদ্ধান্ত অনেক ক্ষেত্রে আমাদের কমিটিগুলো দিয়ে দিয়েছি, এবং সব কমিটিগুলো কিন্তু একক না, বাংলাদেশ ব্যাংক একলা না তো, এখানে ব্যাংক আছে, এবিসিসিআই এর লোক আছে, আমাদের ইন্ডিপেন্ডেন্ট অবজারভার আমরা দিয়েছি বাইরে থেকে, যারা ব্যাংকার, প্রাক্তন ব্যাংকার, তাদেরকে দিয়েছি। তারপরে ব্যাংক কর্তৃপক্ষ আসবে, সবগুলো ব্যাংকের প্রতিনিধি সেখানে থাকবে, এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি থাকবে। সবাই মিলে একটা সিদ্ধান্ত যে এই ব্যাংক, এক নম্বর এই ব্যাংক টিকে থাকতে পারবে কিনা, যদি পারে তাহলে কিভাবে টিকানো যায় সেই চেষ্টা। ওকে স্যার, ওভারঅল ইকোনমি, লাস্ট কোশ্চেন, জাস্ট হয়তো যে ইনভেস্টারদের, লোকাল এবং ফরেন বোথ ইনভেস্টারদের মধ্যে যে ধরনের একটা অস্থিরতা এবং অস্বস্তি আছে, যেহেতু সামনে ইলেকশন আগে বিভিন্ন ধরনের আনসার্টেন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা যেটা 5ই আগস্টের আগে ভাবতাম যে ওভারঅল ইকোনমি কলাপস করে যাবে, সেই ভয়টা থেকে তো আমরা বেরিয়ে এসেছি। আপনার অবজারভেশন কি আমাদের ওভারঅল ইকোনমি আসলে এখন কি স্ট্যাটাসে আছে, আপনি কি বলবেন? আমি যেটা বলবো যে আমাদের সামগ্রিক ম্যাক্রো ইকোনমিতে কোনো ধরনের বড় কোনো থ্রেট আমি দেখি না, অ্যাবসলিউটলি নো। গ্রোথ হবে কি হবে না সেটা আমি বলতে পারবো না, কতখানি হবে তো বটেই, কতখানি হবে সেটা ডিপেন্ড করবে আমাদের পলিটিক্যাল এনভায়রনমেন্টের উপর। এই জায়গাটায় হচ্ছে বিনিয়োগের সাথে সম্পর্কিত সরাসরি, এবং রাজনৈতিক পরিবেশের সাথে সম্পর্কিত। তবে যদি কেউ বলে যে কারো ইম্পোর্ট করতে অসুবিধা হবে, না, যে কেউ ইম্পোর্ট করতে পারবে। তার পক্ষে কি মেশিনারিজ আমদানি করতে পারবে? অবশ্যই পারবে, কোনো রকমের রেস্ট্রিকশন নাই, ডলারের কোনো শর্টেজ নাই, পারবেন। করছেন না কেন? বিকজ আপনি করতে চাচ্ছেন না, সেটাকে তো আমি চেঞ্জ করতে পারবো না, সেই ক্ষমতা আমার হাতেও নেই, আমি সে দায়িত্বও নেব না। তার সে বিনিয়োগ করবে কিনা, ব্যক্তিখাত বিনিয়োগ করবে কিনা, সেটা ব্যক্তিই সিদ্ধান্ত নেবে। সে যখন মনে করবে যে এখন আমার পরিবেশটা ভালো হয়েছে, সে বিনিয়োগ করবে। কিন্তু ওই যে ইকোনমি ভঙ্গুর অবস্থায় যেটা ছিল, আসলে কি মানুষের পারসেপশনটা কতটা ঠিক? কলাপস করে যাওয়ার মতো অবস্থায় ছিল? আমার মনে হয় না যে কেউ এখন কোলাপস নিয়ে চিন্তা করছে, কেউ এখন 200 টাকা ডলার হবে এটা নিয়ে কেউ এখন বলছে। সেই ফিয়ারগুলো থেকে আমরা বেরিয়ে এসেছি। বাজারের দাম, জিনিসপত্র, হ্যাঁ এটা নিয়ে মাঝে মাঝে একটু হয়, চালের দাম কালকে 5 টাকা বাড়বে, আবার পরের দিন কমে যাবে, ইত্যাদি ইত্যাদি হচ্ছে। পেঁয়াজের দাম একটু বাড়ে আবার কমে। রোজার সময় কি বিশাল কিছু হবে? আমার তো মনে হয় না, কারণ আমাদের পর্যাপ্ত আমদানি হয়েছে, গত বছরের চাইতেও অনেক বেশি হয়েছে, এবং গত বছরের রোজাটা খুবই সুন্দরভাবে হয়েছে। তো এইভাবেও হবে বলে, এবারও হবে বলে আমরা আশাবাদী, কারণ সব কিছুই আমদানির দিক থেকে আগের চাইতে অনেক বেশি আমদানি করা হয়েছে। এখন এই এলপিজির ঘটনাটা হলো, এটা তো আমি জানতাম না, দুর্ভাগ্যজনক হয়েছে তো। এটা তো মাল্টি পলিসি দিয়ে তো আমি ঠিক করতে পারবো না। আমার কাছে এলপিজি কেনার জন্য টাকা চাইতে আসে, আমি টাকা দিয়ে দিব, ডলার দিয়ে দিব। কিন্তু বাজারে কি হচ্ছে, কে কি করছে, এটা আমার দেখার দায়িত্ব নয়। ধন্যবাদ স্যার আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং ব্যাংকিং সেক্টরের ডিটেইল আমরা জানতে পারলাম। আশা করি আমাদের দর্শকও এই ব্যাপারে অনেক কিছু জানবে এবং শিখবে। ধন্যবাদ। বাবু টিউশন ফিসটা দিও। নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। দর্শক, আপনারা দেখলেন যে আসলে ব্যাংকিং সেক্টর এবং আমাদের ওভারঅল অর্থনীতির অবস্থা, যেটা নিয়ে মানুষের মধ্যে এই 5ই আগস্টের পর এবং 5ই আগস্টের আগে আমাদের অনেক ধরনের সংকট এবং শঙ্কার মধ্যে ছিলাম। এই 16 মাস অতিবাহিত হওয়ার পর আমরা একটা যে স্টেবল অবস্থায় এসেছি এবং কি কি ডেভেলপমেন্ট হয়েছে সেসবই আমরা আজকে জানলাম। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।